রাজনীতি ও আগামীর বাংলাদেশ এই শিরোনামে কথা বলতে আজকে আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অভ্যুত্থানের পর সুন্দর সুযোগ এসেছে, কিন্তু এখন এই মুহূর্তে রাজনীতিতে অনেকের সুর দেখছেন তিনি। এখন আসলে অনেকের সুরটি কি নিয়ে? অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা ভাইরা যারা আছেন তাদেরকে এবং দেশ টিভির কলা কৌশলী সকলকে ধন্যবাদ। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আপনার আমাদের মহাসচিব যা বলেছেন সত্যি একটা সুযোগ এসেছিল আমাদের, আমি মনে করি এই সুযোগটা আর হয়তো বাংলাদেশে দ্বিতীয়বার আর আসবে না। এত সুন্দর একটা সুযোগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। এই সুযোগটা আমাদের সকলের জন্য এবং আমরা সবাই মিলে দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান পর্যন্ত বলেছিলেন প্রথম দিকেই যে আমরা ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের মাধ্যমে আমরা যে কেউ নির্বাচিত হই না কেন এবং আমরা যদি আমাদের সরকার যদি আমরা গঠন করতে পারি আমরাও কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। যে ফ্যাসিস্ট আমলে যে অন্যায় দুর্নীতি অপরাধ যেগুলি হয়েছিল সেগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই সুযোগ হাতছাড়া করা এটা নিশ্চয়ই আমি মনে করব যারা রাজনীতি করছেন, যে রাজনৈতিক দলগুলি আছেন যারা একমত নয় এই সুযোগ নেওয়ার জন্য, তারা আমি মনে করব যে দেশের জন্য ভবিষ্যৎ চিন্তা করে কোনো কিছু করছে না। দেশকে ভালোবাসলে সবার আগে বাংলাদেশ, আমরা একটা কথা বলি, এটাও স্লোগানটা আমাদের জনাব তারেক রহমান সাহেবের দেওয়া, যে সবার আগে বাংলাদেশ। আমাকে ভাবতে হবে যে সবার আগে বাংলাদেশ কিভাবে চলবে সেটা চিন্তা না করে অনেকেই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য একটা পিআর পদ্ধতির কথা বলছে, আবার নানা ধরনের আন্দোলনের কথা বলছে, নানা সমস্যা সৃষ্টি করছে। দেশের ইভেন অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ট্যাকেল করতে পারছে না। এই যে সবাই যদি সহযোগিতা আমরা প্রথম দিকে যেভাবে শুরু করেছিলাম সেটা যদি অব্যাহত থাকতো তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা করতে পারতাম এবং করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এখন আমরা আশাবাদী, তবে উনি খুব দুঃখের সাথেই বলেছেন আমার বিশ্বাস যে এত সুন্দর একটা সুযোগ, যে সুযোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আমরা একত্রিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এই জন্য কথাটাই বলেছেন তিনি। আমরা অপরদিকে লক্ষ্য করেছি যে একদিন আগেই এনসিপির আহ্বায়ক যিনি রয়েছেন তিনি নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্টে তিনি বলছেন যে পিআরের দাবি জামাতের আন্দোলনকে পরিকল্পিত একটি রাজনৈতিক প্রতারণা, অর্থাৎ পিআরের দাবিতে জামাতের যে আন্দোলন সেটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। একই সঙ্গে তিনি বলছেন যে ঐকমত্য কমিশন সংস্কার প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করতেই তাদের এই আন্দোলন। আপনিও কি তাই আসলে মনে করেন কিনা পিআরের দাবি নিয়ে? দেখেন, পিআরের দাবি নিয়ে অনেক কথা বলেছি আর কি। পিআরটা যে আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় সেটা কিন্তু জামাত নিজেও জানে। পিআরের দাবি করাটা একটা অযৌক্তিক। প্রথম দিকে ছিল যে ওরা দাবি করেছিল বোধহয় প্রথম দিকে আপার টায়ারে পিআর হোক, এবং নর্মালি বাংলাদেশের মানুষ তো পিআরে অভ্যস্ত না, পিআর বুঝেও না। আর আপনার ধরেন পিআর পদ্ধতিতে নির্বাচন করবেন সেটা তো সংবিধান সম্মতও নয়। আপনাদের এই সংবিধানের আন্ডারে এই সরকারটাও চলছে। সেই পিআর পদ্ধতি করতে গেলেও দেখেন বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে ফেল করেছে রাষ্ট্র, অনেক রাষ্ট্র, মানে প্রত্যেকবার সরকার গঠন করেছে আবার বারবার এটার অঘটন ঘটেছে। যেমন সম্প্রতি আপনার নেপালে যেটা হলো আর কি, পিআর পদ্ধতির কারণেই। কারণ সরকারটা একচ্ছত্র যদি আধিপত্য না থাকে বা সকলের মতামত নিয়ে সরকার যদি গঠনটা করা হবে, সেই সরকার যদি ঠিকভাবে ঠিক জিনিস পরিচালনা না করতে পারে তাহলে দেশ আনস্টেবল থাকবে। এবং স্টেবিলিটি আনতে গেলে এখানে পিআর এর কোনো জায়গা নাই। পিআর মানে হলো আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে পার্সেন্টেজ অনুযায়ী যে ভোট পেলেন, ধরেন আপনার একটা দল আছে, আপনার দলটি সারা বাংলাদেশে 5% ভোট পাইল, সে 15টা আসন পাবে, সে এরকম আর কি। মানে হয়তো জামাত আশা করছে যে এবার একটু ভালো করবে তারা আগের চেয়ে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কিছু লোকজন তাদেরকে ভোট দেবে, সেই কারণে তারা চিন্তা করছে যে 10 থেকে 15% ভোট হতে পাবো। তাদের তো এমনি 5 to 7% ভোট ছিল আগেও। আমাদের সঙ্গে যখন ছিল একসঙ্গে সবাই মিলে আমরা যেভাবে আলোচনা করেছি, কাজ করেছি,
তার থেকে তারা এখন চিন্তা করেছে যেহেতু বিরোধী দল হওয়ার সম্ভাবনা খুব বেশি তাদের, আওয়ামী লীগ না থাকাতে এই সুযোগটা তাদের হয়েছে, সেই কারণে তারা চিন্তা করছে যদি বেশি আসন পেতে হয় তাহলে পিআর পদ্ধতিতে গেলে নিশ্চয়ই যদি 15% ভোট কোনো মতে পায় তাহলে তো 45টা আসন পাওয়া যাবে, এবং এটা বৃহৎ একটা সংখ্যা তাদের জন্য। সেই কারণে হয়তো পিআর করছে। কিন্তু সেই প্রসঙ্গে কিন্তু নাহিদ বলেছেন, এনসিপির নেতা, যে পিআর করে আর কি পদ্ধতিতে আনার কথাটাই হলো যে এটাকে একটা প্রতারণার পদ্ধতি আর কি। কিন্তু দেখেন আপনি চিন্তা করে যে তারা পিআর মুখে বলছে কিন্তু 300 আসনে কিন্তু তারা প্রার্থী দিয়েছে, এবং তারা মানে প্রচারণা চালাচ্ছে আরো 4 মাস 5 মাস আগে থেকে। তারা সকলকে 300 আসনেই কিন্তু নির্ধারিত প্রার্থী দিয়েছে। সেই প্রার্থীরা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে, এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে আখেরাত ক্লিয়ার হয়ে যাবে, নানান ধরনের কিছু দেখেছেন আপনি। এই রাষ্ট্র পূজায় আপনি দেখলেন যে পূজা রোজা একসঙ্গে, হ্যাঁ যার যার ধর্ম শেষে পালন করবে। এবং আমরা বিশ্বাস করি যে বিএনপির আমলেই সবচেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশি যারা আছে তারা কিন্তু সবচেয়ে নিরাপদ ছিল বিএনপির আমলেই, এবং বিএনপিকে তারা নিরাপদ মনে করে। এখন জামাত ইসলাম সেটাকে এনক্যাশ করার জন্য তারা ইসলামকেও বিক্রি করছে অনেক ক্ষেত্রে, সেগুলি আসলে বাঞ্ছনীয় নয়। আমি মনে করি যে পিআর পদ্ধতি যতই বলুক না কেন, তারা জানে যে ইলেকশনটা স্বাভাবিক নিয়মেই হবে, এবং মেধাভিত্তিক রাজনীতি যারা করে তারা বিশ্বাস করে যে 17 তারিখে যে সনদ স্বাক্ষরিত হলো সেই সনদের মধ্যে তো সবগুলি আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একমত হয়েছে, এবং যারা সরকার গঠন করবে তারা এসে আইনি ভিত্তি দিবে, এবং আইনি ভিত্তি দেওয়া হবে কিনা এটা কনফার্ম করার জন্য এনসিপি হয়তো একটা প্রস্তাব তুলেছিল, যার জন্য তারা অংশগ্রহণ করেনি, স্বাক্ষর করেনি। আমার বিশ্বাস যে তারা যেহেতু ঐকমত্য কমিশনের সময়টি আরো একটু বর্ধিত করা হয়েছে 31শে ডিসেম্বর অক্টোবর পর্যন্ত, সো এর মধ্যে হয়তো তাদের দাবিটাও যেটা মানা হয়েছে তারা স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষর করে ভালো একটা নির্বাচন হলে আমরা আবারও বলছি, আমাদের নেতা বলেছেন এবং আমাদের দল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করব, এবং সেই সরকারের মাধ্যমে আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। এখনকার সাম্প্রতিক যে ঝামেলাগুলি আছে সেই ঝামেলাগুলিও মেটাতে হবে। জামাতের কথা বলছিলাম যে তারা আসলে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন, একই সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরও করেছেন, আবার একই সঙ্গে আজকেও আমরা লক্ষ্য করেছি যে 20, 25 এবং 27 অক্টোবর তারা 5 দফা দাবি অর্থাৎ পিআর এর দাবিটিকে ইস্যু করে আসলে বিক্ষোভ মিছিলও করছেন। মানে সাংঘর্ষিক কিনা আসলে? সাংঘর্ষিক তো বটে, অন্যদিকে নির্বাচনের রোডম্যাপও চূড়ান্ত। হ্যাঁ, এখন তাদের এটা আমি বলবো দ্বিচারিতা, এবং আমি বোধহয় আরেকটি টক শোতে বলেছিলাম যে এটার কালক্ষেপণ করার একটা পদ্ধতি হিসাবে তারা হয়তো বেছে নিচ্ছে আর কি। কেন কালক্ষেপণ করতে চাচ্ছে? তার কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সবচেয়ে বেনিফিশিয়ারি, তারা মনে করছে তাদের সরকার আর কি। কারণ আমরা তো ধরেন সরকারে নাই, তারা মনে করছে তাদের যে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের সঙ্গে তাদের ভালো বনাবনি হয়েছে, এটা তো বোঝা যায়। তারপরে এখন যারা সরকারে আছেন তারাও জামাত ইসলামকে একটু প্রাধান্য দিয়ে কাজ করছেন। সঙ্গত কারণে তারা মনে করছে যে যদি নির্বাচন পিছিয়ে যায়, যতদিন পিছিয়ে যায় ততদিন আমরা সরকারে আছি, এই ভেবে আমরা সমস্ত কর্মকাণ্ডগুলি চালাতে পারব। জামাত ইসলাম আসলে কিভাবে বেনিফিশিয়ারি এখন? যেমন প্রশাসনিক ভাবে দেখেন, অভ্যুত্থানের পরে পরে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটেছিল, এটা আপনারা সবাই জানেন, যে তখন যারা আওয়ামী লীগের দোসর আছে কিছু পালিয়ে গেছে, তারপরে মানে ইয়েতে যারা আছে আর কি, ব্যুরোক্রেসিতে যারা আছে অনেকে চাকরিচ্যুত হয়েছে, এবং সেখানে ভালো ভালো পোস্টিং টোস্টিংগুলিতে আপনার যারা অবৈধ নির্বাচনে সহায়তা করেছিল, ডিসি, এসপি অথবা সচিবগণ, উপসচিব যারা ছিলেন আর কি, তাদের মধ্যে অনেকেই সেখান থেকে সরানোর একটা প্রক্রিয়া হয়েছিল, এবং সেই সরানোর প্রক্রিয়ার মধ্যে তখন জামাত ইসলামী পন্থী যারা আছে তাদেরকে ভালো ভালো জায়গায় পোস্টিং গুলো দেওয়া হয়েছে, এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা শুনতে পাই আর কি যে বিভিন্ন ডিস্ট্রিক্টেও তারা এই সুবিধাগুলো নিচ্ছে। সেই কারণেই তারা, আর আমরা তো জানেন যে সরকার তো পরিচালনা করেছি 3 বার,
তো আমরা জানি যে সরকারে না আসা পর্যন্ত কারো এরকম প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করা ঠিক না, এবং তারা তো এটা অ্যাভয়েড করে তারা এগুলি কাজগুলি করছে। অতএব যতদিন থাকতে পারে আর কি এই অন্তর্বর্তীকালীন সরকার, ততদিনই তাদের জন্য লাভ। আমি একটু সম্প্রতি সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিমানবন্দরে যে কার্গো যে লাগেজটি রয়েছে সেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা। আজকে বিএনপি যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলছেন যে সারা দেশে অগ্নিকাণ্ডের দেশি বিদেশি হাত রয়েছে। এই অগ্নিকাণ্ড, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, আসলে এটিকে কি বলবেন? মানে এতে কোনো ষড়যন্ত্র আপনি দেখেন? হ্যাঁ, এটা তো স্বভাবতই মনে হয়, আমার কাছে মনে হয় যে দেখেন, রেমিটেন্স কিন্তু আমাদের ভালোই আসছিল, এবং আমাদের যে রপ্তানি আয় সেগুলি রিজার্ভও বেড়েছিল। অন্য কাজ স্থবির হলেও রিজার্ভের ব্যাপারটাই কিন্তু আমরা একটু স্বস্তিতে আছি আর কি। এবং দেখেন, ইপিজেডে যে আগুনটা লাগলো, সেখান থেকে যে পণ্যগুলি রপ্তানি হয় সেখান থেকে রিমিটেন্স, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হয়, বেশি হয়। সেই বৈদেশিক মুদ্রা মানে যাতে কম আসে, মিরপুর আরেকটি গার্মেন্টসে তার আগে আগুন লেগেছে, তার আগে মিরপুরের গার্মেন্টসে আগুন লেগে মারা গেল, এবং 14 জন লোক মারা গেছে, 17 জন মারা গেছে পরে। আপনার সেটাও একটা বৈদেশিক মুদ্রা আয়ের একটা জায়গা। আবার এখানে পণ্য আমদানিকৃত জায়গা এবং রপ্তানির জায়গাটা যে কার্গো, সেখানেও আগুনটা লাগলো, এবং সেখানেও কিন্তু বৈদেশিক মুদ্রার একটা বিষয় রয়েছে আর কি। আর্নিং এবং যে বৈদেশিক মুদ্রা খরচ করে আপনি জিনিসগুলি এনেছেন সেগুলি বিক্রি করে তো আবার আপনি আয় করবেন। সেক্ষেত্রেও কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় যে এই বৈদেশিক মুদ্রাকে যাতে অস্থিতিশীল করা যায়, যেটার রিজার্ভ যেহেতু বাড়ছে, পরবর্তী সরকার এসে সেগুলির সুচিন্তিতভাবে সন্নিবেশ করে যাতে সরকারটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে, এই ধরনের যাতে ঘটনা না ঘটাতে পারে। যেহেতু অনেকেই মনে করছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয়তাবাদী দল আশা করে, যেহেতু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ মনে করে যে বিএনপির জয় মানে তাদের জয়, এবং বিএনপি সরকার গঠন করা মানে তারা যে আমাদের 31 দফার মাধ্যমে যেভাবে আমরা সব কিছু বর্ণনা করেছি সেভাবে যদি দেশ চলে, তাহলে এই দেশটি জনগণের দেশ হবে। সেটাকে ভণ্ডুল করার জন্য কোনো চক্রান্ত থাকতে পারে। আমার কাছে মনে হয় একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করে একটা মানুষের মধ্যে ভীতি, এবং এমনিই তো বিনিয়োগ নাই, তার মধ্যে যেটুকু রিমিটেন্স আসছে, আমাদের রিজার্ভ বাড়ছে, সেটাতে যাতে একটা ব্যাঘাত ঘটে, সেই কারণে হয়তোবা ষড়যন্ত্র থাকতেও পারে। কারা আসলে এই ষড়যন্ত্র করতে পারে বলে আপনার কাছে? যারা নির্বাচন চায় না, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, এবং যারা এর সঙ্গে সংযুক্ত আছে, দেশি বিদেশি ষড়যন্ত্র হতে পারে। এই ক্ষেত্রে আসলে আমাদের সরকারের পক্ষ থেকে দুর্বলতা বা সতর্কতার জায়গা আমরা আসলে কতটা দেখছি? সরকার তো দেখেন, এই সরকার তো রাজনৈতিক সরকার না, সতর্কতা কিভাবে নিতে হয় তাও ঠিক মতো বুঝে না আর কি। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার সরকারি সিদ্ধান্তগুলি খুব দেরিতে নেওয়া হয় আর কি। আপনার যেটা পারতো, আপনার অভ্যুত্থানের পরপরই যে সরকারটা গঠন হলো, এই সরকারটা অত্যন্ত রাজনৈতিক সরকার না, তাদের তো এই স্ট্রিমলাইনে আনার জন্য যথেষ্ট সুযোগ ছিল সবকিছুর। এমনকি আপনার যানজট নিরসনেও তারা পদক্ষেপ রাখতে পারতেন, কারণ তারা একটু কঠোর হলেই কিন্তু করতে পারতেন এগুলি আর কি। আপনার আর মানুষ কিন্তু ওইসব কঠোরতা পছন্দ করে যে কঠোরতায় দেশের সুশৃঙ্খল ভাবে মানুষ চলতে পারবে এবং শৃঙ্খলা ফিরে আসবে, সেরকম কঠোরতা তারা আনতে পারতেন। তারা কিন্তু এদিকে মন দেন নাই। কেন দেন নাই আমি জানি না। তাদের মেবি তারা হয়তো লিঙ্গার করতে চেয়েছেন, বা তাদের অভিজ্ঞতা নেই। এবং কোন রাজনৈতিক সরকার যদি থাকতো, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম ভাবে যদি থাকতো এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু সরকারের উপদেষ্টা মণ্ডলীতে নাই। আমাদের উপদেষ্টা সেজন্য কি কঠোর হতে পারছেন না? তারা বুঝতে পারছেন না যে কিভাবে কঠোর হবে না, কি করলে কি হবে। আবার এই যে মব জাস্টিস নামে একটা গ্রুপ তো এটা করছে, মানে এর আগেও কিছুদিন থেকে বন্ধ হয়েছে, কিন্তু এর আগে এগুলিকে স্টপ করার ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ নেওয়া, কঠিন পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল, সেগুলি তারা নেয়নি জন্য এতদিন এইভাবে এই বিশৃঙ্খলার অবস্থা
চলে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমি এই আলোচনায় ফিরবো, একটি বিরতি থেকে ফিরে এসেছি। আমার সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আমরা একটু আবারও যেতে চাই সরাসরি আপনার কাছে। আসলে প্রশ্নটি হচ্ছে যে শিক্ষকরা গত বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে, এমপিও ভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের বাসা ভাড়া বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে তাদের দাবির সঙ্গে একমত। বিএনপি কি ক্ষমতায় গেলে তাদের সব দাবি পূরণ করবেন? কিভাবে করবেন? প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক বর্তমানের জন্য। আসলে দেখেন, এমপিও ভুক্ত শিক্ষক সহ শিক্ষক যারা আছে আর কি, তারা কিন্তু সংখ্যায় কম না। এবং এরা যে এখানে এসে আন্দোলনটা করছে, আমি তো মনে করি ন্যায়সঙ্গত আন্দোলন। কারণ তাদের বাসা ভাড়া দেওয়া হয় আপনার 400 টাকা, তাদের দাবি 3000 টাকা বাসা ভাড়া দেওয়া হোক আর কি। আর 3000 টাকা বাসা ভাড়া দেওয়াটা কিন্তু মানে এটাও কম হয় আর কি, যৌক্তিক। আর তাদের একটা দাবি আছে যে ওই উৎসব ভাতা, যেটা আমরা মানে নর্মালি বোনাস আমরা যেটা দিই আর কি, উৎসব ভাতা বোনাস, এটাতে 100% চেয়েছে, বা 75% দিলে তারা মানবে। এগুলি যৌক্তিক। কিন্তু এখন ঘটনা হলো মানে এটাকে এনকেশ করে, যেমন সরকার বলেছে 5% পর্যন্ত তারা বৃদ্ধি করবে, কিন্তু এটাকে এত বড় বৃহৎ একটা সংখ্যা রাজনীতিতে পরিণত করে কিনা আমার সন্দেহ আর কি। এখানে অনেকে উস্কানি টুস্কানি দিয়ে অনেক কিছু করতে পারে কিনা। আর কিন্তু আমাদের স্পষ্ট মত হলো, তারেক রহমান সাহেব শিক্ষকদের ন্যায়গত যে দাবি রয়েছে তার সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি, এবং করবেন কিভাবে। তিনি কিন্তু আগেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন যে আমাদের প্রাইমারি শিক্ষক থেকে আরম্ভ করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত একটা কমিশন, সংস্কারের দৃষ্টিভঙ্গি নিয়ে কমিশন তৈরি করবেন, এবং সেই কমিশনের মাধ্যমে যাতে করে সত্যিকার অর্থেই শিক্ষকরাও ভালো থাকে এবং শিক্ষার মানটাও বৃদ্ধি পায়। এটা কি বিএনপি করবে? এটা বিএনপি করবে, এটা আমাদের অঙ্গীকার, আমরা করব সেটা। এবং সেক্ষেত্রে আপনার পাঠ্যক্রম যে বইগুলি আছে এগুলির একটু সংস্কার করতে হবে। তারপরে সবচেয়ে বড় জিনিস হলো যে এখন শুধু শিক্ষা আপনার এই যে পুস্তক শিক্ষায় শুধু থাকলে চলবে না। আমাদের উনি বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে ভাষা এবং ভাষার দক্ষতা শুধু বাংলা, ইংরেজি, আরবি এগুলোতে চলবে না, অন্যান্য দেশের ভাষাও যাতে শিক্ষা দেওয়া যায়, যেখানে যা প্রযোজ্য সেই শিক্ষা নিয়ে যাতে আমাদের এই লোকবলগুলি কাজে লাগতে পারে। সেটার জন্য আপনার ধরেন শিক্ষকদের তো ওইভাবেই আপনার মর্যাদা দিতে হবে, ওইভাবে তাদেরকে তাদের বেতন, তাদের থাকা খাওয়া, তাদের পড়াশোনার যে করানোর যে মনোভাব, সেটা আনয়নের জন্য যে তার স্বস্তি থাকা দরকার, সেগুলি সংস্কার পুরোটাই করা হবে। আমাদের দেশ থেকে দেখেন, এই যে এখন ডিজিটাল যুগ, আপনার আমরা শুধু এই লোক পাঠাচ্ছি বিদেশে, ইন্ডিজ গাইজ, ধরেন 20 কোটি লোকের ছোট্ট দেশে আমরা কিন্তু অনেক সময় শঙ্কিত হয়ে যাই। ছোট্ট একটা দেশ, 20 কোটি মানুষ, কিন্তু ইন্ডিজ গাইজ 20 কোটি মানুষ কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। কারণ আপনি তাদেরকে যদি প্রপারলি ট্রেন্ড আপ করতে পারেন, নার্স থেকে আরম্ভ করে, নার্সের জন্য ট্রেনিং করলেন, ডেন্টাল ট্রেনিং করলেন, অথবা তাদের যে কাজে তারা এখন ক্লিনার হিসেবে যাচ্ছে, ক্লিনিং এর কাজটা ভালো শেখালেন, এবং উচ্চশিক্ষিত যারা ডক্টর, ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে প্রপারলি ট্রেন্ড আপ করে বিদেশে যে কিভাবে চাকরি করবে সেটা যদি আপনি করতে যান, তাহলে কিন্তু আপনার এই যে আমাদের কি বলে 20 কোটি মানুষের মধ্যে 5 কোটি লোক কিন্তু বাইরে কাজ করতে পারে। এবং আস্তে আস্তে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার জন্মের হার কিন্তু কমছে। মানে আমরা ইউরোপিয়ান দিকে যদি দেখেন 1% করে কমছে কিন্তু প্রতি বছর। তার মানে 100 বছরে তারা নাই হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে আমাদের এই যদি দক্ষ শ্রমিক তৈরি করতে পারি, দক্ষ মানুষ তৈরি করতে পারি, দক্ষ আপনার টেকনিক্যাল এডুকেশন দিতে পারি, তাহলে এই লোকগুলি দিয়ে কিন্তু আমাদের অর্থনীতির চাকা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারে। আপনাদের দলেরই মহাসচিব বলছেন যে দুদিন আগেই বলছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং এই সরকারেরও শিক্ষা কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন করেছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করেনি। আপনারা আসলে এই ঢেলে সাজানোর কাজটা কিভাবে করবেন?
আমি তো বললাম যে প্রথমে যে শিক্ষা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হবে এবং সেই কমিশনের আলোকে আমরা মানে কোন কোন ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কিভাবে লোককে শিক্ষিত করা যায়, এবং শিক্ষার মান যে নষ্ট হয়েছে এটা তো এবারের রেজাল্ট আপনি বুঝলেন। এসএসসি রেজাল্টে এবারের যে রেজাল্ট হয়েছে আগের রেজাল্টের সঙ্গে তো আপনার একদম মানে অর্ধেকও পাস করেনি আর কি। আর তখন তো 100% পাস দেখাতে পারলে, যে প্রতীশ সরকার যেটা ছিল তারা শুধু বাহাবা কুড়ানোর জন্য, মিথ্যা বাহাবা কুড়ানোর জন্য কিন্তু সবকিছু করেছে। এই উন্নয়নের কথা বলতেছেন, শিক্ষার কথা বলতেছেন, এগুলো কিন্তু সবই বাহাবা। এই উন্নয়ন করতে গেছেন আপনার কতগুলি কাজে, 14 বছরে একটা ফ্লাইওভার কমপ্লিট করতে পারে নাই, অথচ ঋণের বোঝা এখন অনেক। তার মানে এগুলি সবই ছিল আপনার মানে একটু দুর্নীতি করার জন্য, টাকা মারার জন্য এগুলি করা হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে তাই, শিক্ষার্থীদের যারা বুঝে না আর কি, পোলাপান মানুষ, ছোট মানুষ, পাশ করতে পারলে ওই সরকার আমলে পাশ করেছে, তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে। আপনার জিপিএস পাওয়ার সংখ্যা দেখেন আপনার প্রায় কত ছিল। তো এবার যে মানে সত্যিকার অর্থেই শিক্ষা যে মানে একটা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে, এটার রেজাল্টে কিন্তু পাওয়া গেল। ছেলেপেলেরা পড়াশোনা করে না, তারপর কারিকুলামে সেরকম আপনার পড়াশোনার যে মানুষের মেধাভিত্তিক মানুষ উন্নয়ন উন্নত হবে সেই ক্ষেত্রে তারা এগুলি করেন নাই। না করে যে অবস্থায় আমাদের এই জাতিকে নিয়ে যাওয়ার দিকে পরিকল্পনা ছিল, তাতে করে এই জাতিটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা ছিল প্রতীশ সরকারের। সেটা দেখতে পেরেই তো এই উদ্বোধনটা হলো। এবং আমার মনে হয় যে আমাদের এই সংস্কার কমিশনের মাধ্যমে সকল ক্ষেত্রে, যেটা মহাসচিব বলেছেন, আমাদের জনাব তারেক রহমান বলেছেন, আমরা একটা কমিশন গঠন করে আমরা মেধাভিত্তিক তো আছেই, আপনার এই টেকনিক্যাল এডুকেশনগুলি দিয়ে দিয়ে আমরা চিন্তা করব যে আমাদের দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হয় এবং তাদের দ্বারা যাতে দেশে বৈদেশিক মুদ্রা আহরণ করা যায় এবং সকলেই যার যার ক্ষেত্রে যতটুকু মেধা আছে সেই মেধাটা যাতে সেই মেধা খাটাতে পারে, সেইভাবে তাদেরকে শিক্ষিত করার জন্য, পুনর্বিন্যাস করার জন্য একটা প্রস্তুতি নেওয়া। ধন্যবাদ। আমি আবার একটু নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচন নিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নির্বাচন নিয়ে সংশয়টা আসলে কোথায় দেখেন, বা তারা সরকারের পক্ষ থেকে সংশয় কি নিয়ে দেখছে, আপনার কি মনে হয়? দেখেন, স্বরাষ্ট্রের মধ্যে একটু সহজ সরল মানুষ, যদিও জেনারেল মানুষ, হ্যাঁ, মানে ওনার কথাবার্তায় হয়তো একটু সহজ সরল ভাষায় তিনি বলেন। নির্বাচন নিয়ে সংশয় নাই। নির্বাচন নিয়ে প্রত্যেকটি উপদেষ্টাই অলমোস্ট দুই একজনের মধ্যে থাকতে পারে, আমি জানি না, কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা অঙ্গীকারাবদ্ধ যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, আর তিনি তো বিশ্বে একটা, যাই হোক না কেন, আমাদের নোবেল লরেট হিসেবে বিশ্বতে পরিচিতি রয়েছে, তার কথাটা নষ্ট করবে আমার কাছে বিশ্বাস হয় না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন নির্বাচন নিয়ে সংস্কার যেটা চিন্তা করেছেন তিনি, আমার কাছে মনে হয় যে নির্বাচনটা ঠিক মতো যাতে না হয়, এটার জন্য আমাদের যারা নির্বাচনে পরাজিত হবে তাদের একটা অবস্থান থাকবে। সেই সঙ্গে প্রতীশ সরকারের প্রচুর টাকা তাদের কাছে, এখনো যে কাজকর্মগুলি হচ্ছে, যেগুলি মানে এখনো চলমান কাজকর্ম, সেগুলির এজেন্ট, সেগুলির পার্টনার, সেগুলির টাকার যে ভাগ সম্পূর্ণ কিন্তু আওয়ামী লীগের দোসররাই পাচ্ছে, মানে প্রতীশ সরকারের আমলের লোকরাই পাচ্ছে। অতএব টাকার কোনো অভাব নাই। আর যে ব্যাংক লুটের টাকা, সেগুলি তো কোথায় কোথায় কিভাবে রয়েছে তা আপনারা সবাই জানেন, সেগুলিও ইনভেস্ট করা হচ্ছে। সেই ইনভেস্ট করে যাতে করে নির্বাচনটা ভুন্ডল না করতে পারে, যেমন ধরেন একটা মানে একটা সেন্টারে একটা গন্ডগোল লাগাইলো, একটা এলাকায় একটা গন্ডগোল লাগাইলো, এরকম সংশয় তিনি হয়তো বোধ করছেন। আইন শৃঙ্খলা সংশয়ের কথা বোঝাতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে যদি মানে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে সেখানে ভোট নিয়ে একটা ঝামেলা হতে পারে। সেই জন্য কিন্তু একই সঙ্গে ওনারা বলেছেন যে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য, এবং আমাদের সেনাবাহিনী প্রায় তারা ঘোষণা করেছেন যে 1 লক্ষ
সেনাবাহিনী নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করবেন। প্রয়োজনে সশস্ত্র বাহিনী থেকে আরো যদি আপনার সদস্যদের প্রয়োজন হয় তা সশস্ত্র বাহিনী সেটা দিবেন। তা আমার মনে হয় যদি প্রপারলি প্ল্যান করতে পারে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তাহলে নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচন করা সম্ভব, এটা সংশয়ের কিছু নাই। আমরা এই আলোচনা আরেকবার ফিরতে চাই, একটু বিরতি থেকে ফিরে এসে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে প্রশ্ন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক বেকারের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, বিশেষ করে গত 1-1.5 বছর আরো বেশি বেড়েছে সেই সংখ্যাটা। সেই ক্ষেত্রে আসলে বিএনপি কি করতে চায়? আমরা যতটুকু শুনেছি 1 কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করা হবে, সেটি আসলে কিভাবে সম্ভব? সেটা সম্ভব, আপনার সদিচ্ছা থাকলেই সম্ভব। একটা সরকারের সদিচ্ছা যদি থাকে যে লোকজনকে কাজে লাগানো, সেটার জন্য আপনার ধরেন আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে আর কি। বিনিয়োগ তো আপনার একটা রাজনৈতিক সরকার আসলে বিনিয়োগ নিঃসন্দেহে বৃদ্ধি পাবে অনেক, সেখানে কলকারখানা হবে, তারপরে বিনিয়োগের সাথে সাথে আপনার লোকবলের প্রয়োজন হবে। সেই লোকবলগুলির চিন্তা করে আমরা চিন্তা করেছি যে প্রায় 1-1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি যুবকদের, শিক্ষিত যুবকদের চাকরি দেওয়া সম্ভব। এবং সেখানে শিল্প কারখানার সাথে আপনার আমাদের দেশে কিন্তু খনিজ সম্পদ প্রচুর রয়েছে। আপনার ইভেন এই যে কয়লা ইম্পোর্ট করেন, সেই কয়লার এখান থেকে উত্তোলন করতে পারেন। পরিবেশ বান্ধব সিস্টেমও রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনি ক্লিংকার এখান থেকে উত্তোলন করতে পারেন, আপনার গ্যাস উত্তোলন করতে পারেন। আমাদের সমুদ্রে প্রচুর আমাদের খনিজ সম্পদ রয়েছে, সেগুলো উত্তোলন করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের একটা নিরীক্ষা করে দেখা গেছে যে প্রায় ধরেন 1 বছরের মধ্যে সরকার 1-1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি বেকারদের আপনার চাকরি দিতে পারবে। সেই প্রসঙ্গেই আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি যে আমরা যদি নির্বাচিত হই, সরকারে আসি, তাহলে আমরা প্রথম বছরেই আমরা 1 কোটি যুবকের চাকরির ব্যবস্থা করব। অনেক স্বপ্নের কথা আমরা শুনলাম, আগামীর বাংলাদেশ কোথায় দেখতে চান? আমার শেষ প্রশ্ন। আমি আগামীর বাংলাদেশটা দেখতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধতার সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, এবং সেই সঙ্গে আপনার ধরেন অ্যান্টি ডেমোক্রেটিক শক্তি যারা রয়েছে তাদের যাতে উত্থান না হয়, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে ঠিক থাকে, তাতে করে আপনার বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থানে বসবাস করবে, ভীতির সঞ্চার থাকবে না, ওর কোনো সন্ত্রাসের কবলে পড়বে না, এবং আপনার সবাই স্বাবলম্বী হয়ে অন্ততপক্ষে ডাল ভাত খেয়ে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। কারো জন্য ভীতি নয়, বরঞ্চ তারা দেশের মালিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে যেতে থাকতে পারে। এরকম একটা বাংলাদেশ। আমি আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই শেষ প্রশ্নের সঙ্গে, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন? আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলছেন যে 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য আগামী ত্রয়োদশ নির্বাচনে থাকছেন নিরাপত্তা দায়িত্বে। হ্যাঁ, সেটা আমি একটু আগেও বলেছি আপনাকে যে তারা 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে। প্রস্তুতি কেমন? বিএনপির প্রস্তুতি নির্বাচনের জন্য তো আগে থেকেই ছিল। আমরা 17 বছর নির্বাচন করি না, প্রত্যেকটি জায়গায় আমাদের একাধিক প্রার্থীও রয়েছে, এবং সেই প্রার্থীরা বা মানে যারা ভালো প্রার্থী হবেন, আমার ধারণা যে জনগণ বিএনপিকে মানে ভোট দেবেন এমন ভাবে তারা নিজেরা মনে করবে বিএনপিকে ক্ষমতায় আনলে পরেই তারা নিরাপদে থাকবে এবং তাদের দেশ তারা দেশের মালিকানা ফিরে পাবে। সেই কারণে আমাদের প্রস্তুতি ওইভাবেই চলছে। আমরাও বলছি আমরা ভোট চাচ্ছি, আমরা ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। জনগণের উদ্দেশ্য আজকেও বলা যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে দেশের শান্তি শৃঙ্খলা এবং বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি একজন প্রয়াত রাষ্ট্রপতির ছেলে বা 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, তার যে যাদের মধ্যে কোনো কালিমা নাই, সেই একজন মানুষকে আমরা যদি দেশের সরকারের প্রধান হিসেবে পাই, সরকার অত্যন্ত ভালো চলবে এবং দেশটি ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিতদের সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।